হাদি জীবিত থাকা অবস্থায় যতটুকু অ্যাকসেপ্টেবল ছিল, আজকের অবস্থায় তার চাইতে সে কিন্তু অনেক বেশি বেশি অ্যাকসেপ্টেবল টু দ্য পিপল। যে ধরো হাদিরে গুলি করছে, তুমি কি দেখছো আর একজন ভয় পায় রাস্তা থেকে সরে গেছে? বরং আমরা তো দেখলাম যে তার সহকর্মীরা সবাই এসে দাঁড়াইছে, তাই না, প্রতিবাদে দাঁড়াইছে। এই যে আমরা একটা ডেমোক্রেটিক ট্রানজিশন করতে চাইতেছি, এই ডেমোক্রেটিক ট্রানজিশনটা তারা চায় না। যারা বাংলাদেশের প্রপার ডেভেলপমেন্ট চাবে না, তারা বাংলাদেশকে একটা ফার রাইট, তোমার রেডিক্যাল এবং একটা এক্সট্রিম সমাজ এবং রাষ্ট্র হিসেবে দেখানোর চেষ্টা করবে। গত পর্বে আমরা হাদির উপরে যে অ্যাসাসিনেশন অ্যাটেম্পট, সেটা গত সপ্তাহে এটাই ছিল, অ্যাসাসিনেশন অ্যাটেম্পট। হাদি অলরেডি আমরা সবাই জানি যে হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করে নিছে, এবং শহীদদের লম্বা মিছিল যেটা আবরারকে দিয়ে, মানে আমাদের রিসেন্ট মেমোরিতে আবরারকে দিয়ে শুরু হয়েছে, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যে আমাদের লড়াই সংগ্রাম। আবরার একটা প্রতীক, এবং এখনকার সময়ে হাদি আরেকটা প্রতীক হয়ে গেল আমাদের জন্য। আমরা আজকের পর্বের শুরুতে আমরা হাদির জন্য আমরা দোয়া করি, হাদির আল্লাহ যাতে তার শাহাদাত কবুল করে নেয়। আমরা হাদির ফ্যামিলির জন্য আমরা দোয়া করি, হাদির ফ্যামিলিকে যাতে আল্লাহ প্রোটেক্ট করেন, তাদেরকে সাহায্য করেন, তাদের এই শোক কাটিয়ে ওঠার সুযোগ দেন, সামর্থ্য দেন। এবং আমরা যেটা বলতে পারি, আমাদের লিমিটেড ক্যাপাসিটিতে আমরা যেটা করবো ইনশাল্লাহ, হাদির যেই সংগ্রাম, ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ গড়ার যে সংগ্রাম, ইনশাআল্লাহ এই সংগ্রাম আমরা জারি রাখব। যতদিন আল্লাহ আমাদেরকে শ্বাস প্রশ্বাস নিঃশ্বাস নেওয়ার সুযোগ দিবেন, ততদিন আমরা এই সংগ্রাম ইনশাআল্লাহ জারি রাখব। হাদির তো আমরা এখন জানি আজকে তার জানাজা হচ্ছে, এবং গতকালকে যখন হাদির মৃত্যু সংবাদ আসলো দেশে, এবং আমরা দেখলাম যে একটা ডিফারেন্ট সিচুয়েশন, মানুষ খুব অ্যাংরি ছিল, এবং একটা ক্যাওটিক সিচুয়েশন তৈরি হয়েছে। মানুষজন সারা দেশে তারা প্রোটেস্ট করছে, ঢাকায় স্পেশালি আমরা প্রোটেস্ট দেখছি, এবং বেশ কিছু জায়গায় বিভিন্ন ঘটনা ঘটছে। তো মোরলেস আমরা এখন একটা মানে কাইন্ড অফ অনিশ্চিত একটা সিচুয়েশনে, পলিটিক্যাল সোশিও পলিটিক্যাল জায়গা থেকে একটা অনিশ্চিত জায়গায় আমরা এখন আসি আর কি। তো যদি আপনি আমাদেরকে একটা ব্যাকড্রপ দেন যে আমরা আসলে ঠিক হাদির গুলিবিদ্ধ হওয়ার আগে আমরা যেই পলিটিক্যাল সেটেলমেন্টটাতে ছিলাম, আমাদের যেই সিচুয়েশনটা ছিল, এবং হাদির গুলিবিদ্ধ হওয়া এবং হাদির শহীদ হয়ে যাওয়া, তারপর থেকে এখন আমরা ঠিক কোথায় আসি এখন? আমি সাবিত, তোমার ইস্যুতে যাওয়ার আগে একটু দুইটা কমেন্ট করি। আমার বোধ হয় যে তুমি অ্যাগ্রি করবে। একটা কমেন্ট হলো, বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে আমরা একজন মাত্র ব্যক্তিকে দেখছি যে মোটামুটি দলমতের উপরে উঠে একটা সার্টেইন অ্যাকসেপ্টেবিলিটির জায়গা গেছে, আওয়ামী লীগকে বাদ দিয়ে। আওয়ামী লীগের ব্লক যদি আমরা বাদ দিই, ফর অল আদার, এটা হলো বেগম খালেদা জিয়া। উনি মোরাললেস, তুমি ধরো যে ইভেন দো শি ওয়াজ বিএনপি চেয়ারপারসন, কিন্তু বিএনপির বিয়ন্ডে যায় মোটামুটি বাংলাদেশের গণতন্ত্রকামী সকল রাজনৈতিক গ্রুপ যারা আছে তারা সবাই ওনাকে রেসপেক্ট করেন একটা অ্যাকসেপ্টেবল জায়গায়। আমরা খুব সম্ভবত একটা সিমিলার জিনিস দেখলাম হচ্ছে আমাদের শহীদ শরীফ ওসমান হাদির ক্ষেত্রে, যে আওয়ামী লীগের ব্লকটা বাদ দিয়ে যারা বাংলাদেশপন্থী রাজনীতি করতে চায়, যারা এখানে তোমার গণতন্ত্রকামী মুক্তিকামী জনগণ, তাদের সকল রাজনৈতিক দল ইররেসপেক্টিভ অফ তুমি কোন পার্টি করো, সেই জায়গা থেকে সে একটা রেসপেক্ট, একটা অ্যাকসেপ্টেবিলিটি পাইছে। তাই আমি মনে করি একটা ইউনিক ঘটনা। এবং এইখানে আমি আর একটা কমেন্ট করতে চাই, সেটা হলো যে ধরো যারা হাদির অ্যাসাসিন করছে তাদের তো কোনো না কোনো একটা টার্গেট ছিল, তাই না, যে এইটা তারা অ্যাচিভ করতে চাইছে। কিন্তু আজকে যদি আমরা বাংলাদেশের সিনারিও দেখি, তুমি দেখবা যে হাদি জীবিত থাকা অবস্থায় যতটুকু অ্যাকসেপ্টেবল ছিল, আজকের অবস্থায় তার চাইতে সে কিন্তু অনেক বেশি বেশি অ্যাকসেপ্টেবল টু দ্য পিপল। এবং তার এই শাহাদাত ইজ মেকিং রাইট একটা নতুন কিছু এমার্জেন্স আমাদেরকে দেখাইতেছে রাজনীতিতে। তো আমি মনে করি এটা খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে যে শত্রুরা, এই কাপুরুষ খুনিরা যেটা অ্যাচিভ করতে চায়, তুমি যদি দেখো যে প্র্যাকটিক্যালি সেটা অ্যাচিভ হইতেছে না। আমার বোধ হয় যে এটা হচ্ছে সবচেয়ে বড় প্রতিশোধ। এবং আজকে আলহামদুলিল্লাহ এটা বাংলাদেশে হয়েছে। যে ধরো হাদিরে গুলি করছে, তুমি কি দেখছো আর একজন ভয় পায় রাস্তা থেকে সরে গেছে? বরং আমরা তো দেখলাম যে তার সহকর্মীরা সবাই এসে দাঁড়াইছে, তাই না, প্রতিবাদে দাঁড়াইছে। এবং আমি মনে করি যে এইটা বাংলাদেশের এখনকার রাজনীতির একটা ডিরেকশন, যে এই তরুণ প্রজন্মরে তুমি গুলি করে ভয় পাওয়া দিতে পারবে না।
তাদেরকে মাইরা ফেলা ভয় পাওয়া দিতে পারবে না, বরং তারা আবার রাস্তায় আসবে, আবার দাঁড়াবে এবং আবার তাদের বক্তব্য বলবে। তো আমার বোধ হয় যে এই দুইটা আমাদের খুব ফান্ডামেন্টাল অবজারভেশন এখানে থাকা দরকার। দেন তোমার কোশ্চেনে যাই। তুমি মেইন করতেছো যে আমরা যেই জায়গায় ছিলাম ধরো জুলাইয়ের পরে আমাদের যে একটা রাজনৈতিক ডেভেলপমেন্ট, সেই রাজনৈতিক ডেভেলপমেন্ট একটা জায়গায় এসে দাঁড়াইছে এবং সেখানে দাঁড়ানোর পরে আমরা একটা নির্বাচনী প্ল্যানের মধ্যে গেছি, তাই না? এদিক দিয়ে ট্রাইব্যুনালের একটা বিচার প্রক্রিয়া আগাইছে, জুলাই সনদের যে আলাপ আলোচনা এটা ঐক্যমত্য কমিশনের মধ্যে দিয়ে একটা সার্টেন জায়গায় আসছে এবং ইলেকশনের তোমার তফসিল ঘোষণা হয়েছে একটা স্পেসিফিক ডেডলাইন। এখন এই পলিটিক্যাল অ্যাসাসিনেশন এই টোটাল প্রক্রিয়াটাকে হঠাৎ করে কিছুটা ব্লার করে দিচ্ছে। এটি তো তোমার জায়গাটা যে এখান থেকে তাহলে আমরা এখন কোন জায়গায় যাব, কোন জায়গায় আমরা যাব এই আলোচনার আগে আমরা যদি একটু দেখি যে যে এই সিচুয়েশনটা আমাদেরকে কোন জায়গায় নিয়ে যেতে চায়, যারা এটা তৈরি করলো তারা কোন জায়গায় নিয়ে যেতে মানে চায়। তাদের টার্গেট কি ছিল, হাদিকে হ্যাঁ, অ্যাসাসিন করে তারা আসলে কি অ্যাচিভ করতে চাইছিল, কি অ্যাচিভ করে। অথবা ধরো যে এই কোশ্চেনটা যদি আমরা আরেকভাবে করি যে বাংলাদেশের ন্যাশনাল ইন্টারেস্টের যারা এখন শত্রু, যারা এই দেশের একটা ভালো চায় না, অথবা তাদের নিজেদের দলীয় গোষ্ঠীগত স্বার্থের কারণে আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট এর সাথে তাদের কনফ্লিক্ট আছে, তারা এখন কি চাইতে পারে। দুইটা জিনিস হইতে পারে। একটা হইতে পারে যে তারা এই যে আমরা একটা ডেমোক্রেটিক ট্রানজিশন করতে চাইতেছি, এই ডেমোক্রেটিক ট্রানজিশনটা তারা চায় না। তাহলে যদি ডেমোক্রেটিক ট্রানজিশনটা না চায় তাহলে তারা আরও বেশি ক্যাওয়াস তৈরি করবে, তাই না? এই ক্যাওয়াস তৈরি করার একটা ওয়ে হইলো তুমি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দর মধ্যে যারা ভোকাল, যারা ইনফ্লুয়েন্সিয়াল, যাদের পার্সোনালিটি স্ট্রং, তাদের উপর হিট করবা। দ্যাটস ওয়ান ওয়ে। অথবা ধরো এক গ্রুপ যাতে আর এক গ্রুপের সাথে কনফ্লিক্টে জড়ায় পড়ে এরকম একটা সিচুয়েশন তৈরি করবা। মানে নর্মাল সিচুয়েশনটাকে যত ক্যাওয়াটিক করে দেওয়া যায়, এবং ক্যাওয়াটিক করার প্রক্রিয়াটার মধ্যে তোমার এই রাজনৈতিক অ্যাসাসিনেশন একটা টুলস, যেটা তারা একটা টুল হিসাবে তারা ইউজ করবে। এবং পলিটিক্যাল পার্টিগুলোকে একটাকে আরেকটার সাথে তুমি কনফ্লিক্টিং জায়গায় জড়ায় দিবা, অথবা সমাজের মধ্যে এক গ্রুপকে আরেক গ্রুপের সাথে তুমি জড়ায় দিবা। এরকম একটা দ্বন্দ্ব, যেটা ধরো অনেকটা হাসিনাও কিন্তু সমাজকে এরকম একটা কনফ্লিক্টিং জায়গায় নিয়ে দাঁড় করাইছে। তো এইভাবে মোর ক্যাওয়াস তৈরি করা, এটা আমি মনে করি একটা ওয়ার্স্ট কেস সিনারিও। আর একটা ওয়ার্স্ট কেস সিনারিও, যারা বাংলাদেশের প্রপার ডেভেলপমেন্ট চাবে না, তারা বাংলাদেশকে একটা ফার রাইট তোমার রেডিক্যাল এবং একটা এক্সট্রিম সমাজ এবং রাষ্ট্র হিসাবে দেখানোর চেষ্টা করবে। তারা যদি মনে করে, যেমন ধরো যে হাসিনা যতদিন ক্ষমতায় ছিল, হাসিনার ক্ষমতাকে জাস্টিফাই করার সবচেয়ে বড় আর্গুমেন্ট কী ছিল, যে হাসিনা এনে না থাকলে বাংলাদেশে মৌলবাদীদের উত্থান হইব। এটা হলো যে হাসিনা অগণতান্ত্রিক, হাসিনা ব্রুটাল, হাসিনা কিলার। কিন্তু তাদের কথা হলো যে তাও ভালো, কি লেগা ভালো, কারণ সে থাকলে সেকুলারিজম থাকবো, আর সে যদি না থাকে তাহলে এনে তোমার এক ধরনের তোমার মৌলবাদী প্রক্রিয়া উঠবো। তাহলে তুমি যদি বাংলাদেশের ফার রাইট হিসেবে লেভেল করতে পারো, বাংলাদেশে যদি রেডিক্যাল হিসেবে দেখাইতে পারো, বাংলাদেশে যদি এক্সট্রিম হিসেবে দেখাইতে পারো, তাহলে তুমি এখন আর্গু করতে পারবা যে না, হাসিনা শাসনই ঠিক ছিল, তাই না? আমাদের গণতন্ত্রের দরকার নেই, গণতন্ত্র ইজ প্রবলেমেটিক। তো আমার বোধ হয় যে দ্যাট ক্যান বি দ্য আদার লাইন অফ থট, যে আমরা যদি কাউরে এই আর্গু করতে দেখি যে না, বাংলাদেশ আসলে মোর রেডিক্যাল হয়ে গেছে এবং রেডিক্যাল হলে সে খুশি হয়, তার মানে হলো সে এই প্রক্রিয়াটা করতে চায়। কিন্তু হ্যাঁ, আপনার এই, আচ্ছা আপনি শেষ করেন এইখানে। আর এখানে আমি মনে করি এই দুইটা আমাদের হচ্ছে ওয়ার্স্ট কেস সিনারিও, যার মূল টার্গেট হলো গণতান্ত্রিক ট্রানজিশনটাকে ব্যাহত করা এবং ব্যাহত করার প্রক্রিয়া হিসেবে ক্যাওয়াস তৈরি করা, এবং বাংলাদেশকে তোমার একটা ফার রাইট সমাজ এবং কান্ট্রি হিসেবে লেভেল করা। তার মানে আমরা, মানে আল্লাহ না করুক, আমরা এটা আরও হইতে পারে যে আরও পলিটিক্যাল অ্যাসোসিয়েশন হইতে পারে, আরও হয়তো সাম্প্রদায়িক দাঙ্গা টাইপের জিনিস হইতে পারে, মানে মাইনরিটির উপরে আরও আক্রমণ হইতে পারে, এবং এগুলো আমরা খুব ভেরি সুন হয়তো যদি সাকসেসফুলি তারা তাদের প্ল্যান এক্সিকিউট করতে পারে, তাহলে হয়তো আমরা দেখবো এই জিনিসগুলো আরও ঘটতেছে সামনে, রাইট? হ্যাঁ, মানে এটা মানে কোনো কি বলে, কোনো ইনফরমেশনের ভিত্তিতে আমরা বলতেছি না। এটা আমি বলতেছি যে আমি যদি মানে খোলা চোখে দেখার চেষ্টা করি যে আমাদের স্বাভাবিক প্রক্রিয়াটাকে ব্যাহত করার কি কি ওয়ে থাকতে পারে, কি কি টুলস থাকতে পারে, এবং যেগুলোর মধ্যে দিয়ে কিছু একটা অ্যাচিভ করতে পারবো। অ্যাচিভ করাটা কি? অ্যাচিভ করাটা হলো যে আমাদের ডেমোক্রেটিক ট্রানজিশনটাকে ব্যাহত করা, এবং এই যে আওয়ামী লীগের ফ্যাসিবাদকে অতিক্রম কইরা আমরা একটা ভালো গণতন্ত্রে যাইতে চাইতেছি, এইটাকে আটকায় দেওয়া, যাতে করে তুমি আর্গু করতে পারো যে না, আওয়ামী লীগের তোমার ফ্যাসিজম এনে জাস্টিফাইড, অথবা আওয়ামী লীগের ফ্যাসিজমকে তুমি আন্ডারমাইন কইরা আবার তার আসার রাস্তাটা তুমি তৈরি করে দিতে পারো।
তার মানে আমরা মানে যখন আমরা ডেমোক্রেটিক ট্রানজিশন বলতেছি তার মানে আমরা স্পেসিফিক আমরা মিন করতেছি ইলেকশন এবং ইলেকশন পরবর্তী একটা ইলেক্টেড গভর্নমেন্ট টেক ওভার করা, এটাই তো। এখানে তিনটা বিষয় আগে বলা হয়েছিল, তাই না? আগে বলা হয়েছিল যে বিচার, আওয়ামী লীগের বিচার, তোমার সংস্কার এবং নির্বাচন। তো আমি বোধহয় যে এটাকে আমরা শুধু নির্বাচনের জায়গায় নিয়ে নিলে দ্যাট উইল নট বি রাইট। তার কারণ হলো যে আওয়ামী লীগ যখন ফল করলো এবং আমাদের যখন সরকার আসলো, আমরা এই সরকারকে তত্ত্বাবধায়ক সরকার বলি নাই। তত্ত্বাবধায়ক সরকার তো 90 দিনের মধ্যে নির্বাচন দিয়ে চলে যাওয়ার কথা, তাই না? আমরা এটাকে বলছি ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তী সরকার। কেন অন্তর্বর্তী সরকার বলছি? যেহেতু তার টাইমটা আমরা 90 দিনের মধ্যে বাউন্ড করি নাই, টাইমটাকে আমরা একটু বড় করছি। টাইমটা বড় করার আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হলো যে শেখ হাসিনার সময়ে দুইটা কাজ হয়েছে। একটা হলো সে গণতান্ত্রিক সিস্টেমকে ভেঙে ফেলছে, আর একটা হলো যে আমাদের যে 72 কনস্টিটিউশন, যে স্ট্রাকচার, যেভাবে ক্ষমতার বিন্যাস, এগুলোর মধ্য দিয়ে হাসিনা হয়ে উঠছে। কাজে আমরা এই দুইটা জিনিসের রিকনস্ট্রাক্ট করতে চাই, আমরা একটা ডাবল চেক করতে চাই যে আমাদের সিস্টেমের মধ্যে কোথায় কোথায় চেঞ্জ করলে আমরা আবার আরেকজন হাসিনা হইতে পারবে না একজন, এই বাধাটা আমরা দিতে পারবো। এবং দুই, হাসিনা যেগুলো ভাঙছে, যেমন ধরো ইনস্টিটিউশন নষ্ট করে ফেলছে, বিচার বিভাগ ঠিক মতো কাজ করে না, এখানে বিচারপতি খায়রুল হকের মতো বিচারক তোমার এখানে ছিল। তারপর হচ্ছে তোমার পুলিশ ডিপার্টমেন্ট পুরোপুরি আওয়ামী লীগের দলীয় হয়ে গেছে, টিজিএফআই তোমার হচ্ছে তোমার পেশাদার খুনি হয়ে উঠছে। তো এই যে সিস্টেমটা আমরা এটার পরিবর্তন চাইছি, পুরোটা আমরা করতে পারি না, কিছু কিছু জায়গায় পরিবর্তন হয়েছে। জুলাই সনদের মধ্যে দিয়ে আমরা এটা পরিবর্তন করতে চাইছি। সেকেন্ড হলো আমরা আওয়ামী লীগের মধ্যে যারা অন্যায় করছে, খুন করছে, গুম করছে, আমরা তাদেরকে বিচারের সম্মুখীন করতে চাইছি, তাই না? ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে সেটা আগাইছে। অ্যান্ড দেন আমরা হচ্ছে একটা নির্বাচনে যাইতেছি। তো তাহলে আমাদের নির্বাচনে একটা ডেডলাইন হয়েছে। তো আমার বোধ হয় যে বিচার, সংস্কার এবং নির্বাচন, এটা মিলে একটা প্যাকেজ। এই প্যাকেজটার মধ্য দিয়ে আমরা ডেমোক্রেটিক ট্রানজিশনে যাইতেছি, এবং তিনটাই আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ার সাথে রিলেটেড। ওকে ওকে ওকে, তাহলে এটা ক্লিয়ার। ওকে, তাহলে এইটা আমাদের ডেমোক্রেটিক ট্রানজিশন মানে ক্যাওয়াসটা ক্রিয়েট হবে আমাদের এই ট্রানজিশনটাকে হ্যাম্পার করার জন্য, এই তিনটা আমি মনে করি এখন ক্যাওয়াস ক্রিয়েট করার মানে পলিটিক্যাল জায়গা থেকে যদি দেখি, তাহলে একমাত্র টার্গেট হইতে পারে আমাদের ডেমোক্রেটিক ট্রানজিশনটাকে কোনো না কোনোভাবে হ্যাম্পার করার জন্য। এবং হ্যাম্পার করলে লাভটা কি? দেখো, লাভটা হলো যে তুমি ধরো যে হাসিনা তো ক্ষমতায় ছিল একটা চুরিদারির ইলেকশনের মধ্যে দিয়ে, তাই না? ধরো এই ইলেকশনের কোনো ভ্যালিডিটি নাই, বাট স্টিল অ্যান ইলেকশন। সে তো নিজের দাবি করতো যে আমি elected। এখন হাসিনার পরে আমরা যে সরকার করলাম, এই সরকার গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে আসছে, তার বিপ্লবের লেজিটিমেসি আছে, কিন্তু এটা কিন্তু ইলেক্টেড না। তার মানে তুমি যদি এটার অগণতান্ত্রিক সরকার বলো, দ্যাট উইল নট বি রাইট টার্ম, কিন্তু এটা অনির্বাচিত সরকার। এটা লেজিটিমেসি আছে, ইলেজিটিমেট, এটা লেজিটিমেসি আছে, কিন্তু এটা একটা অগণতান্ত্রিক সরকার। এখন তুমি যদি একটা গণতন্ত্রে না যাও, মানে ইলেকশন সিস্টেমের মধ্যে যদি না যাও, তাইলে যেটা হবে যে পরবর্তীতে কেউ একজন আইসা এই পুরো প্রক্রিয়াটাকে বলবে যে দেখো, এই পুরাটা একটা আনইলেক্টেড পার্ট। আমি মানে হাসিনা বলবে যে আমি গণতান্ত্রিকভাবে ইলেক্টেড ছিলাম, আমার সরাই দিয়ে একটা অগণতান্ত্রিক সিস্টেম আসছে, আমি আবার গণতন্ত্রে আসছি, তাই না? এটা কিন্তু হাসিনা মাঝখানে বলছে একটা স্টেটমেন্টে, সে বলছে যে আমার এগেনস্টে এইভাবে অগণতান্ত্রিক ফরমেশন আগেও হয়েছে, আমি এদেরকে দেখছি। সে ওই যে তোমার ফখরুদ্দিন মঈনুদ্দিনের সময়কালের ওইটা হয়তো মিন করছে, যদিও সে নিজে এটার বেনিফিশিয়ারি ছিল পরবর্তীতে। তো এই যে মানে তুমি যদি একটা গণতান্ত্রিক পিরিয়ডে যদি আমরা না যেতে পারি, তাহলে কিন্তু এই আর্গুমেন্টের রাস্তাটা খোলা থাকবে। যে কোনো সময় রাইট, যদি এখানে মানে কোনোভাবে ইন্ডিয়ান হেজিমনি হয়, এখানে আওয়ামী লীগের হেজিমনি হয়, তাদের ফ্যাসিস্ট হেজিমনি আবার হয়, তাইলে পরে তারা এই জিনিসটা দাবি করবে। তো এইটাকে বাইপাস করার একমাত্র ওয়ে হইল আমরা যদি একটা সুষ্ঠু এবং ভালো একটা নির্বাচনের মধ্য দিয়া একটা গণতান্ত্রিক প্রক্রিয়া যেতে পারি। সেই গণতান্ত্রিক প্রক্রিয়ার ত্রুটি থাকবে। ধরো যে আমাদের অনেকের ভয় আছে যে আমরা যদি এখন একটা গণতান্ত্রিক সিস্টেমে যাই, যেই পলিটিক্যাল পার্টি ক্ষমতা আসবে, তারা আইসা তোমার আমাদেরকে একটা ভালো শাসন দিবে কিনা। যেমন ধরো বিএনপির ব্যাপারে খুব স্পেসিফিকলি মিসট্রাস্ট আছে যে বিএনপি জুলাইয়ের যেই স্পিরিট এইটাকে ফলো করে কিনা। তার কারণ হলো আমরা দেখছি যে তোমার ঐক্যমত্য কমিশনে যে আলাপ আলোচনা হয়েছে, জুলাই সনদের মধ্যে দিয়ে যে বিষয়গুলো আসছে, তার অনেক কিছুর সাথে বিএনপি ডিসএগ্রি করছে, তার ফলে একটা ওভারঅল মিসট্রাস্ট হয়েছে। বাট ডিসপাইট অফ দ্যাট মিসট্রাস্ট, আমি মনে করি যে গণতান্ত্রিক ট্রানজিশনটা আমাদের জন্য জরুরি। কারণ হচ্ছে তুমি গণতন্ত্রের মধ্যে না ঢুকলে তো গণতন্ত্রকে ভালো করতে পারবে না। গণতন্ত্র তো একটা মানে একটা তোমার কনজিকিউটিভ প্রক্রিয়া, তাই না? একটা কনসিস্টেন্টলি এটা চলতে হবে, একটা দুইটা তিনটা গভর্নমেন্ট আসতে হবে, তারপর ধীরে ধীরে একটা কালচার ডেভেলপ করবে। তো আমরা যদি গণতন্ত্রের মধ্যে ঢোকাটাতে দেরি করে ফেলি, তাহলে আমি মনে করি না যে এখানে ভালো কিছু হবে। এটা আমাদের মানে ফার্স্ট প্রায়োরিটি থাকা দরকার। হ্যাঁ, তাহলে আপনার সেকেন্ড যে পয়েন্ট আপনি বলছিলেন যে এই যে ক্যাওয়াসটা, হাদিকে অ্যাসাসিনেট করে যে ক্যাওয়াসটা এখন তৈরি হয়েছে এবং সামনে আরও যে ক্যাওয়াস হইতে পারে আনফর্চুনেটলি যদি হয় আর কি, তাহলে এটার আরেকটা টার্গেট হচ্ছে যে বাংলাদেশকে একটা ফার রাইট
স্টেট, যে ফার রাইট এখানে পাওয়ারফুল হয়ে উঠতেছে, এরকম একটা স্টেট হিসেবে বহির্বিশ্বে এটা আমাদেরকে এইভাবে দেখানো যে এখানে ইসলামপন্থীরা চলে আসছে, এখানে তারা এই মব ক্রিয়েট করতেছে। এটা হইলে এটা সবচেয়ে দেখানো। বড় সুবিধা হয় হলো ভারতের, কারণ সে যখন বাংলাদেশ বিরোধী প্রচারণা করতে চাইবে সারা দুনিয়াতে, সবচেয়ে ইজি হলো যে বাংলাদেশের তুমি যদি একটা এক্সট্রিম ফার রাইট কান্ট্রি হিসেবে দেখাই। কিন্তু ওইখানে যাওয়ার আগে ইন্ডিয়া তো এটা চাইবেই, ধরেন মানে এটা লেজিটিমেট ফর ইন্ডিয়া যে তারা মানে যে কোনোভাবে আমাদেরকে এটা করতে চাইবে, কিন্তু না এটা লেজিটিমেট আমি বলবো মানে না। আমি ইন্ডিয়ার এটা- পার্সপেক্টিভ এটা না ইন্ডিয়ার পার্সপেক্টিভ না, ইন্ডিয়ার ন্যাশনাল ইন্টারেস্ট কি তুমি আমার বলো, ইন্ডিয়ান ন্যাশনাল ইন্টারেস্ট কি? কোনো একটা স্পেসিফিক পলিটিক্যাল গ্রুপের ভিন্ন ন্যাশনাল ইন্টারেস্ট থাকতে পারে, কিন্তু অ্যাজ এ কান্ট্রি ইন্ডিয়ান ন্যাশনাল ইন্টারেস্ট তো এই উপমহাদেশে একজন আরেকজনের সাথে কনফ্লিক্ট তৈরি করে না, বরং রিজনাল কোঅপারেশনের মধ্য দিয়ে সামনে আগায় যাওয়া, এটা তার ন্যাশনাল ইন্টারেস্ট। বাংলাদেশ তার নেইবার, বাংলাদেশের সাথে সে যদি বাংলাদেশের জনগণের সাথে একটা রিলেশনশিপ তৈরি না কইরা একটা পলিটিক্যাল পার্টিরে সেইখানে এস্টাবলিশ করতে চায় এবং এইটার মধ্য দিয়ে বাংলাদেশের ভিতরে সে হস্তক্ষেপ করতে চায়, এটার মধ্যে দিয়ে তো ইন্ডিয়ান ন্যাশনাল ইন্টারেস্টও সার্ভ হয় না, তার তো কোনো লাভ নাই এখানে। তার লাভ কি তুমি আমার বলো, তার অ্যাচিভমেন্ট কি এটার মধ্যে দিয়া? তার চাইতে যদি সে ভালো প্রতিবেশী আচরণ করে এবং বাংলাদেশের সাথে তার একটা ট্রাস্টেড রিলেশনশিপ হয়, এবং ইভেন পাকিস্তানের সাথে ইন্ডিয়ার একটা ট্রাস্টেড রিলেশনশিপ হয়, এখানে সবাই সবার সাথে তোমার যুদ্ধ না করে, এটা তো আমাদের জন্য ভালো। তো আমি মনে করি না যে এটা ইভেন ইন্ডিয়ার দিক থেকে লেজিটিমেট, এবং ইন্ডিয়ার ন্যাশনাল ইন্টারেস্ট সার্ভ করে। হ্যাঁ, আমি যেই প্রসঙ্গে আমি বলছি এটা মানে লেজিটিমেট, সেটা হচ্ছে ইন্ডিয়া উড ডু এভরিথিং অন দেয়ার পার্ট। তুমি ইন্ডিয়ার ইভিল ধরে নিয়ে এই আর্গুমেন্ট করতেছো যে ইন্ডিয়া ক্যান ডু বাট হোয়াট why India has to be evil? That's my question. রাইট, এটা হয়তো একটা থিওরিটিক্যাল কোয়েশ্চেন, বাট মানে আমি যেই দিকে যাইতে চাচ্ছি সেটা হচ্ছে যে বাংলাদেশের একটা স্পেশালি আমরা যদি বিএনপির কথা বলি, বিএনপি গত কয়েকদিনও আমি দেখলাম যে বিএনপির একদম মানে টপ লেভেল থেকে তারা বলতেছে যে বাংলাদেশে ফার রাইট গ্রুপগুলা মানে আসছে, তারা এই করতেছে সেই করতেছে। তো বিএনপি যখন এই ফার রাইট জিনিসটাকে পিক করে, তারা যখন এটাকে প্রচার করে ওপেনলি, তখন তো তারা বেসিক্যালি ইন্ডিয়াকে একটা অ্যামুনিশন দিতেছে, যেটা ইন্ডিয়া তখন বলবে যে দেখো বিএনপি যারা গভর্নমেন্ট ফর্ম করবে তারাই এটা বলতেছে, তার মানে আমাদের কনসার্নটা ইজ ভ্যালিড। না ট্রু, আমার মনে হয় যে বিএনপি আসলে মানে কি রাজনীতি করবে এটা বুঝে উঠতে পারে না সামটাইমস। যেমন তুমি ধরো যে তুমি দেখবা যে বিএনপি যখন জামাতের এগেনস্টে দ্বারা রাজনীতি করতেছে, তখন সে আওয়ামী লীগের সুরে সুর মিলায় বিএনপি এই জামাতের তোমার রাজাকার বলতেছে, তাই না? তো কেন বলতেছে এটা? জামাত তো তার সাথে ছিল গভর্নমেন্টে, সে তো আওয়ামী লীগের এই মুক্তিযুদ্ধ ইন্ডাস্ট্রি সাবস্ক্রাইব করে না, তাহলে আজকে কেন করতেছে? কারণ আজকে সে হঠাৎ করে দেখতেছে যে জামাতের অপোনেন্ট, তো জামাতের কীভাবে কাউন্টার করবে এটা তার জানা নাই পলিটিক্যাল ভোকাবুলারিতে। তাহলে সে দেখলো যে এর আগে জামাত বিরোধিতা কে করছে, আওয়ামী লীগ করছে, তাহলে সে আওয়ামী লীগের ভোকাবুলারি দাঁড় করে নিল। এটা মূলত হচ্ছে তোমার একটা মানে মিডিওকর পলিটিক্স, যে সে কী পলিটিক্স করবে এটা ডিফাইন করতে পারে না। তাই আমি মনে করি এক্স্যাক্টলি এখন এই যে ফার রাইট যে প্রশ্নটা যেটা বিএনপির 2-4 জনের মধ্য দিয়ে আসতেছে, এটাও আমি মনে করি দ্য সেম ওয়ে, যে তারা হচ্ছে যে কোনো না কোনোভাবে তারা অপোনেন্টকে আন্ডারমাইন করতে চায় এবং সেই পদ্ধতি হিসেবে এটা ব্যবহার করে। তারা তাদের নিজের রাজনীতি ডেভেলপ করার জায়গাতে ঠিক মানে ক্লিয়ার না যে কিভাবে করবে, যে কারণে এটা বড় করে। এটা কি ক্লিয়ার না, নাকি এটা একটা কনশাস চয়েস? না, আমি মনে করি এটা কনশাস চয়েস না। আমি মনে করি ক্লিয়ার কি হইতে পারতো, তারা পলিসি ডিবেট করবে জামাতের সাথে? না, এটা আমি তো দেখো বিএনপির একটা অসাধারণ ইউনিক পজিশন আছে এখানে। ইউনিক পজিশন হলো কি, বিএনপি একটা মধ্যপন্থী রাজনীতি করে, তাই না? এবং এই যে মধ্যপন্থী রাজনীতি, এটা কিছুটা সেন্টার রাইট পলিটিক্স। তোমার আওয়ামী লীগ সেন্টার লেফট পলিটিক্স করতো, তাহলে বিএনপি কিছু সেন্টার রাইট পলিটিক্স করে। এবং ভারত বিরোধিতা, ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতা, এটা বিএনপি বা খালেদা জিয়ার রাজনীতি ছিল স্ট্রেট ফরওয়ার্ড। তুমি দেখো দুইটা ঘটনা, একটা হলো বিএনপি যেই 2008-এর যে নির্বাচন, সেখানে তার যে নির্বাচনী ম্যানিফেস্টো ছিল, সেখানে সে বলছিল কি তোমার মানে দেশ বাঁচাও, যে আধিপত্যবাদের এগেনস্টে আমাদের দেশের রক্ষা করতে, এটা ছিল পজিশন। ভারতের রাষ্ট্রপতি যখন আসছিল একবার, খালেদা জিয়া তার সাথে দেখা করে নাই, তোমার খুব স্ট্রেট ফরওয়ার্ড তার সাথে অ্যাপয়েন্টমেন্ট দেখা করে নাই। তো বিএনপি তো একটা ভারত বিরোধী মধ্যপন্থী মানে সেন্টার রাইট রাজনীতির মধ্যে ছিল। আজকের বাংলাদেশে জুলাইয়ের মধ্য দিয়ে যে জনমত শেপ হয়েছে, সেই জনমত তো বেসিক্যালি ভারতীয় আধিপত্যবাদ বিরোধী, আওয়ামী লীগ বিরোধী একটা সেন্টার রাইট মাইন্ডসেট। তাহলে বিএনপি কি এখানে সবচাইতে বড় ক্যান্ডিডেট ছিল না এই মাইন্ডসেটের সাথে নিজেকে কানেক্ট করার?
জামাত তো তুলনামূলকভাবে আরও রাইটে দাঁড়াইয়া একটা ইসলামী রাজনীতি করে, সে তো মিডলে দাঁড়াইয়া সেন্টার রাইট রাজনীতি করে না, এখন কিছুটা করার চেষ্টা করতেছে, কিন্তু মিডলে দাঁড়াইয়া তোমার যে সেন্টার রাইট রাজনীতি করা, এটা তো বিএনপির পজিশন ছিল। তাহলে এই জনগোষ্ঠীরে সবচাইতে ভালোভাবে ধারণ করার একটা ক্যাপাসিটি, মানে একটা সুবিধা, একটা পোটেনশিয়াল বিএনপির ছিল, এবং বিএনপি এটা ফেল করতেছে। কীভাবে ফেল করতেছে? সে সামহাও জুলাইকে পুরোপুরি সাবস্ক্রাইব করতেছে না, সে সামহাও এই যে অ্যান্টি ইন্ডিয়ান, ভারতীয় আধিপত্য বিরোধী মানসিকতা, এটারে সে ওন করতেছে না। সে এক ধরনের কনফিউজ, সে ধরো আরেকটু বামেশ্বরে যেতে চাইতেছে, বামেশ্বরে যায় আওয়ামী লীগের ল্যাঙ্গুয়েজে কথা বলতেছে। তো আমি তো মনে করি ধরো এখন বিএনপি, ধরো এনসিপি তো সামহাও এটাকে ক্যাশ করতে ফেল করছে, তাই না? আমরা বারবার এই আর্গুমেন্ট করতেছি বিএনপি জামাত একটা ডুয়াল সিস্টেমের মধ্যে যাইতেছে। তো এই সেন্টার রাইট পজিশনে তো জামাতের চাইতে বিএনপি বেটার ক্যাশ করার কথা ছিল। তো মানে বিএনপি করতে পারতেছে না, মানে বিএনপি ধরেন, ঠিক আছে আমি ধরে নিলাম যে হ্যাঁ বিএনপি জুলাইয়ের স্পিডটাকে মানে ওইভাবে ঠিক তারা ধারণ করে বা করে না, হোয়াটএভার, যে একটা মিসট্রাস্ট আছে, অন্য পলিটিক্যাল পার্টিগুলোর মিসট্রাস্ট আছে, পাবলিকেরও ইন জেনারেল একটা মিসট্রাস্ট আছে যে বিএনপি কতটুকু সংস্কার বাস্তবায়ন করবে, এটা নিয়ে মিসট্রাস্ট আছে। হাউএভার, তাহলে বিএনপি কেন ঠিক আওয়ামী লীগ যেই ভোকাবুলারিতে জামাতকে আক্রমণ করতো, বিএনপির টপ তারেক রহমান থেকে শুরু করে সবাই একই জায়গা থেকে তারা সেই একই ভোকাবুলারিতে তারা গেল, তাহলে মানে জামাতকে কি ট্যাকেল করার অন্য কোনো আর ভাষা নাই, যে আমাকে ফ্যাসিস্ট হাসিনার ভাষাটাই আমাকে ইউজ করতে হবে? আমি জানি না, আমার কাছে এটা আন্ডারস্ট্যান্ডিং। আপনি জামাত নিয়ে তাদের কোয়ালিফিকেশন নিয়ে আপনি কথা বলেন, আপনি তার পার্টি স্ট্রাকচার নিয়ে কথা বলেন, আপনি তার পার্টি পলিসি নিয়ে কথা বলেন, আপনি বলেন যে হ্যাঁ আমরা আমাদের গত 2 টার্মের গভর্নমেন্টে আমাদের এই সফলতা ছিল এবং আমরা এই এখন আরো বেটার কিছু। বিএনপি কোনো জামাতের সাথে তার যে সমালোচনার জায়গা, এখানে বিএনপির মধ্যে তুমি কোনো কনস্ট্রাকটিভ জায়গা পাবা না। এবং খুব সারপ্রাইজিংলি বিএনপির ধরো বিভিন্ন টক শোতে তো ওনাদের লোকজনের সাথে আমার যতটুকু কথা হয়েছে, বিএনপির তুমি যদি বলো যে আপনার পার্টির মধ্যে ইন্টারনাল রিফরমেশন করা দরকার, বিএনপি বলবে আমার পার্টি, আমি করি বা না করি তোমার কি, তুমি ইচ্ছা নাহলে ভোট দিবা না, তাই না? এখন মানে তুমি যদি একটা বিজনেস করো এবং কেউ এসে যদি তোমার বলে যে ভাই তোমার প্রোডাক্টটা খারাপ, তুমি যদি তারে কও যে তোমার পছন্দ না তুমি কিনো না, তাহলে তোমার বিজনেসের কী হবে? তোমার বিজনেসে তো 12টা বাজবে, তাই না? তো বিএনপি এক্স্যাক্টলি এই কাজটা করে। তো বিএনপি একটা কনস্ট্রাকটিভ জায়গা থেকে জামাতের সমালোচনা কিভাবে করতে হবে এই হোমওয়ার্ক আমার মনে হয় করে নাই। এটা হচ্ছে একটা জিনিস, এবং তারা এখন খুব মানে চিপ এবং ইজি ওয়েতে তারা কাজ করতেছে। ছাত্র সংসদ নির্বাচনও আমরা দেখছি যে তুমি ধরো যে শিবিরের যে প্যানেল, তার এগেনস্টে তাদের যে নির্বাচনী প্রচারণা, সেই প্রচারণাটা হলো অনেকটা অ্যাটাক করা এবং 71কে আবার বারবার নিয়ে আসা আর কি। এর বাইরে কিন্তু কোনো তুমি মানে কনস্ট্রাকটিভ কম্পিটিশন যেটা, সেই জায়গায় তারা যাইতে পারে নাই, যেখানে তার নির্বাচন হারছে। আরেকটা কারণ আমার কাছে মনে হয় সাইকোলজিক্যালি, সে কারণটা হলো এরকম যে বিএনপি ধরেই নিচ্ছে যে ইলেকশনে তারা জিতবে, মানুষের কনভিন্স করে ভোট নেওয়ার তার দরকার নাই, তার ভোট অলরেডি আছে। এখন সে কনসার্ন হয়ে উঠছে দেশি বিদেশি যে সমস্ত পাওয়ার হাউসগুলো বাংলাদেশের ক্ষমতাকে ইন্টারফেয়ার করে, সে তাদের সাথে এক ধরনের নেগোসিয়েশনে যাইতে চাইতেছে, আলাপ আলোচনা, কনফিডেন্স আনতে চাইতেছে, যাতে তাড়াতাড়ি ডিস্টার্ব না করে। কিন্তু মানুষের হার্ট যে তারা উইন করতে হইব, এই জায়গায় সে ভুলে গেছে। সে গ্রান্টেড ধরে নিচ্ছে যে ওকে মানুষ আমার ভোটই দিব, তার ফলে সে জনমতের ব্যাপারে তোমার আর মানে কেয়ারফুল থট করতেছে না। তো এটা আমার কাছে মনে হয় আরেকটা জায়গা। কিন্তু মানে ওভারঅল আমার কাছে মনে হচ্ছে যে জুলাইয়ের গণ অভ্যুত্থানের পরে অ্যাজ এ পার্টি বিএনপি সবচাইতে ভালো পজিশনে ছিল এই দেশের মানুষের সাথে কানেক্টেড হওয়ার, কিন্তু বিএনপি সেই জায়গাটা তোমার লুজ করছে। আরেকটা বড় প্রবলেম আছে বিএনপির ক্রাইসিসের জায়গা, আমরা একটু অফ টপিক আলোচনায় যাইতেছি বোধ হয়, কিন্তু আরেকটা জায়গা আছে, সেই জায়গাটা হলো বিএনপিকে অনেক জায়গায় মানুষ আওয়ামী লীগের এক্সটেনশন মনে করতেছে। তারা মনে করতেছে যে দুইটা পার্টি সেম টাইপ রাজনীতি করে এবং বিএনপি আসলে পরে তাদের দ্বারা এখানে একটা পরিবর্তন হবে না। এই ট্রাস্টটাকে ওভারকাম করা যে না দেখো আমরা আওয়ামী লীগ না, আমরা ডিফারেন্ট, আমরা মানে রিয়েলি দেশের পরিবর্তন করতে চাই, ডেমোক্রেটিক নর্ম এবং সিস্টেমের প্রতি আমার কমিটমেন্ট আছে, আমার কোয়ালিটি আছে, এইটা বিএনপি শো করতে পারে নাই এখন পর্যন্ত। আমি কোথাও দেখি না যে, যেমন ধরো দেখো বিএনপির কতগুলো জায়গায় আভ্যন্তরীণ কোন্দল হয়েছে, তাদের দল একজন আরেকজন লাগে মারামারি করে তোমার মেরে ফেলছে। গত 1 বছরে যে খুন হয়েছে তার মোর দ্যান 50% খুন হয়েছে তোমার বিএনপির ইন্টারনাল ক্লাসের মধ্যে দিয়া। কিছুদিন আগে বোধহয় তেজগাঁওতে, তাই না, একটা তেজগাঁও কলেজে তোমার ছাত্র দলের 2 গ্রুপের সাথে সে একজন মারা গেছে, চিটাগাংয়ে একজন হয়েছে। তো আনবিলিভেবল, চিটাগাংয়ে একজন হয়েছে। তো এটা আনবিলিভেবল যে সমস্ত ঘটনা হইতেছে। তারা এই পার্টিটাকে মানে যে একটা
একটা কন্ট্রোল এবং সিস্টেমের মধ্য দিয়ে একটা সার্টেন জায়গায় নিবে, এই জায়গাটা তারা ফেল করতেছে। এই ফেইলের জায়গা থেকে আমি মনে করি যে মানুষের ট্রাস্ট তাদের উপর থেকে উঠে যাইতেছে, এবং বিএনপি এটাকে মানে কোনোভাবে এটাকে আন্ডারস্ট্যান্ড করতেছে না যে আসলে জনমত বা হয়তো আন্ডারস্ট্যান্ড করতেছে, বাট এনাফ মেকানিজম নাই আমার কাছে মনে হয় দে আর নট ক্যাপেবল অফ টু এক্স্যাক্টলি যাও গোয়িং ব্যাক টু দ্য ফার রাইট কোয়েশ্চেন, মানে আমার যেটা কনসার্ন সেটা হচ্ছে যে আওয়ামী লীগ এটা সবসময় এটা তারা ইন্টারন্যাশনালি একটা ন্যারেটিভ ছিল, এক্স্যাক্টলি আওয়ামী লীগের ন্যারেটিভ ছিল, তারা ইন্টারন্যাশনালি বলে আসছে, এখনও তারা ইউনিট সরকার ইন্টারিম গভর্নমেন্ট আসার পর থেকেই তারা এই ন্যারেটিভ ইন্টারন্যাশনালি তারা প্রচার করতেছে সব জায়গায়, পলিসি সার্কেলে, ক্লোজ সার্কেলে, ইন্টারন্যাশনালি, মিডিয়াতে, যে বাংলাদেশে একটা ইসলামপন্থীদের উত্থান করছে, এটা একটা তালেবানি গভর্নমেন্ট, একটা বাংলাদেশ তালেবান হয়ে গেছে, তালেবানি গভর্নমেন্ট। ডিসপাইট দ্য ফ্যাক্ট যে ইউনুসের মতো, ডক্টর ইউনুসের মতো একজন স্বনামধন্য মানুষ এই গভর্নমেন্টের চিফ, তারপরে তারা এটা করছে। ইউনুস সেকুলার লোক, এক্স্যাক্টলি সেলিব্রেটেড, ওয়েস্টে সেলিব্রেটেড সেকুলার। এবং তুমি এখনকার গভর্নমেন্ট যদি ধরো, এই গভর্নমেন্টের উপদেষ্টা পরিষদে যারা আছে তার মধ্যে তো তুমি মানে অধিকাংশই তো সেকুলার লোক, এক্স্যাক্টলি, এবং অধিকাংশ তোমার প্রথম আলো ডেইলি স্টার গ্রুপের লোক, এক্স্যাক্টলি। তো এখন যখন বিএনপি যখন এই ক্যাম্পেইনটাকে, যে বাংলাদেশ ইসলামপন্থীদের উত্থান করতেছে, এটা ফার রাইট হয়ে গেছে, বিএনপি যখন এইটাকে অফিসিয়ালি তাদের নেতারা যখন এটাকে প্রোপোগেট করে, এটাকে যখন তারা প্রচার করে, এটা তো ডিরেক্টলি আওয়ামী লীগের সাথে সেম ন্যারেটিভে তারা চলে গেছে। কিন্তু আমি এখনো যতটুকু অবজার্ভ করতেছি, আমার কাছে মনে হয় না যে বিএনপি আওয়ামী লীগ যেভাবে এইটাকে বেস করে রাজনীতি করতে চাইছে, বিএনপি এটাকে বেস করে রাজনীতি করতে চায় না। এই জায়গা পর্যন্ত বিএনপি গেছে বলে আমার কাছে এখনো মনে হয় না। আমার কাছে মনে হয় এটা বিএনপি জাস্ট ভোকাবুলারি ধার করতেছে, তার কারণ হলো এটা ইজি ওয়ে জামাতকে অ্যাটাক না। কিন্তু আপনার এই ধার করাটার মাধ্যমে সে তো আওয়ামী লীগের একই ন্যারেটিভ সাবস্ক্রাইব করতেছে এবং আওয়ামী লীগেরই হেল্প করতেছে, কারণ এই জিনিসগুলো তখন তারা আওয়ামী লীগ বা আওয়ামী লীগের লোকরা এই জিনিসগুলো কোট করে তারা বিভিন্ন জায়গায় তারা এগুলো তারা তো প্রকাশ করতেছে, তারা প্রচার করতেছে। ইন্টারেস্টিং হলো যে তুমি যদি এই মানে মৌলবাদের জুজু দেখাই রাজনীতি করো, তাহলে সেই রাজনীতিতে তো বিএনপির চাইতে আওয়ামী লীগ মোর ফিট করে, মোর কম্পিটেন্ট, মোর ফিট করে। এবং যারা এই জুজুর কারণে অ্যাক্ট করবে তারা তো বিএনপির চুজ করলে গত 17 বছরে আওয়ামী লীগের ফালাই দিয়ে বিএনপির আনতই। এক্স্যাক্টলি দুইটা কার্ড, আওয়ামী লীগ দুইটা কার্ড খেলছে, 71 কার্ড এবং এই মৌলবাদী কার্ড। এই দুইটার একটাতেও যদি কেউ বিএনপির ফেভার করতো, ধরো যারা প্লেয়ার, এখানে বড় বড় প্লেয়ার, জনগণ না, বাকিরা যারা প্লেয়ার, তারা যদি ফেভার করতো, তাহলে 17 বছর আওয়ামী লীগ থাকে কীভাবে? তাহলে তো তুমি শুধু জামাতের বাদ দিয়া এবং ইসলামিস্টদেরকে বাদ দিয়া আওয়ামী লীগ বিএনপি একটা দ্বিদলীয় গণতন্ত্র দেখতে না? তাহলে সেই দ্বিদলীয় গণতন্ত্রে বিএনপি ছিল না কেন বিএনপির আওয়ামী লীগ অপ্রেস করছে? তার মানে হলো এই প্লেয়াররা যদি এই ন্যারেটিভের উপরই দাঁড়ায়, তাহলে সেখানে বিএনপিরও স্পেস দিবে না, তাই না? তো বিএনপির দিক থেকে এটা মূলত একটা আত্মঘাতী রাজনীতি। না, বিএনপি হয়তো এখন ভাবতেছে যে ওকে, এখন তো আওয়ামী লীগ নাই, সো আমি যদি ওই সেম আওয়ামী লীগের সেই ন্যারেটিভকে, যে ডুয়াল কার্ড, 71 কার্ড মুক্তিযুদ্ধ কার্ড এবং এই যে মৌলবাদী কার্ড, এই দুইটা যদি আমি আওয়ামী লীগের মতো খেলতে পারি, তাহলে আই উড গেট দ্যাট। কিন্তু তুমি যদি আওয়ামী লীগের মতোই খেলো, তাহলে ওয়াই নট আওয়ামী লীগ হিমসেলফ? এখন আওয়ামী লীগ তো তার কর্মের জন্য পালাই গেছে, তো আসবে তোমার লাত্তি মেরা ল্যাং মেরা ফালায় আবার আসবে। কারণ তুমি যদি এই পলিটিক্সে করতে চাও, তাহলে এই পলিটিক্সে তো সে তোমার চাইতে মোর কম্পিটেন্ট। তাই আমি মনে করি যে এই পলিটিক্স মানে বাংলাদেশের ভবিষ্যতের জন্য এই রাজনীতি ভালো না, এবং আমি এখনো মনে করি না যে বিএনপি এই রাজনীতিটা সাবস্ক্রাইব করছে। আমি এটা মনে করি না। আমি মনে করি এটা জাস্ট হলো বিএনপি আনডান রেটোরিকলি কি করবে এটা জানে না, এই কারণে এটা পিক করছে। এটা আমি মনে করি। আমি এখনো মানে বিএনপির ওভারঅল প্রসেসের মধ্যে দিয়ে দেখি না যে তারা এটাকে মুক্তিযুদ্ধকে মুক্তিযুদ্ধ কার্ডটা খেলাটা মনে হয় তার অফিসিয়ালি না। আমি এটাকেও মনে করি না যে তার অফিসিয়ালি এটা আমি মনে করি জাস্ট ধরো যে কুইকলি তাদের নিতে হইতেছে বলে তারা নিতেছে আর কি। ওকে, উইল সি। তাহলে আমরা যে জায়গাটায় ছিলাম, আমরা একটু মানে এই আলোচনাটা সাম আপ করি। আমরা যে জায়গাটায় ছিলাম, যে আমরা বলছি যে হাদিকে অ্যাসাসিনেশন করার পরে যেই ক্যাওটিক সিচুয়েশনটা তৈরি হয়েছে, এই সিচুয়েশন মানে যারা এটা করছে তাদের পারপাস কী ছিল, তারা কেন করছে? তো তারা করছে, আমরা যেটা আলাপ করলাম, যে দুইটা কারণে করছে। একটা হচ্ছে যে নির্বাচনের মাধ্যমে আমরা যেই একটা ডেমোক্রেটিক একটা প্রসেসে আমরা উঠতে যাইতেছি, আমরা সেই ট্রানজিশনের দিকে যাইতেছি, এটাকে হ্যাম্পার করা, দ্যাটস নাম্বার 1। আর নাম্বার 2 হইল বাংলাদেশকে যদি একটা ফার রাইট, এখানে ইসলামপন্থী মৌলবাদীরা এখন ক্ষমতায় চলে আসছে, তালেবানি গোষ্ঠী ক্ষমতায় চলে আসছে, এইটা যদি দেখানো যায় বা প্রুভ করা যায়, এই ক্যাওয়াসের মধ্যে দিয়ে তারা এই জিনিসগুলো দেখাতে চাইবে। Exactly. সো এই দুইটা ছিল প্রাইমারিলি
আমরা যদি বলি মোটিভের জায়গা থেকে, যে প্রাইমারিলি এই দুইটা ছিল মোটিভ। অথবা মানে তুমি এখন থেকে যদি এটাকে কন্টিনিউ করে আরেকটু গেম প্ল্যান মানে গেম খেলতে চায়, তাহলে এই 2 লাইনেই তারা খেলবে। হ্যাঁ, এইটা যদি তারা যদি আরও যদি আনফর্চুনেটলি তারা যদি আরও অ্যাসাসিনেশন তারা ক্যারি আউট করতে চায়, বা আরও যদি তারা এরকম বিভিন্ন ক্যাওয়াস লাগাইতে চায় অ্যাক্রস দ্য কান্ট্রি, তাহলে তারা এই একই প্লে বুক তারা একই প্লেবুক তারা খেলবে। একই প্লে বুক তারা নেবে আর কি।